এবং সম্পূর্ণ যে উন্নয়নের কাজ জেলায় হচ্ছে ডিএম এর মাধ্যমে যেটা চলে, সেটা একটা কমিটি থাকে, দিশা কমিটি বলে। আজ পর্যন্ত পশ্চিমবাংলায় তৈরি হয়নি, আমিও এমপি থেকেছি, কোনোদিন ডাকা হয়নি, জিজ্ঞেসও করা হয়নি কোনো কাজের কথা। এই দিশা কমিটি জেলায় জেলায় আমরা তৈরি করছি, তার মিটিংও হবে, সেখানে এমপিরা থাকবেন, এমএলএরাও থাকবেন, যাতে সমন্বয় করে এই উন্নয়নের কাজ হয় সেটা দেখার চেষ্টা হয়। নিয়োগ, যেটা আমি বললাম, বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েতে 3টি স্তরে 11,154টি পদ খালি রয়েছে। গ্রাম পঞ্চায়েতে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660 এবং জেলা বা মহকুমা পরিষদে 558টি। পূর্ববর্তী মন্ত্রিসভার বৈঠকে এগুলির মধ্যে 6,536টি পদ সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 5,509, পঞ্চায়েত সমিতি 564 এবং জেলা মহকুমা পরিষদে 463টি। তবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, পরীক্ষা ইত্যাদি হবে। তার সঙ্গে যেটা আমরা টার্গেট করেছি যে 11,154টি পদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা হোক। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক গৃহীত অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা সমূহ যাতে স্বচ্ছভাবে এই কাজ হয় তার জন্য কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে একই স্থানে 3 বছরের বেশি সময় ধরে কর্মরত পিআরআই কর্মীদের বদলি করতে হবে। এরকম প্রায় 1100-এর বেশি কর্মী আছেন যাদেরকে এই মাসেই ট্রান্সফার হবে, যারা 3 বছরের বেশি পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে আছেন, যাতে গতি আসে। এবং এই যে দুর্নীতির যে অভিযোগ আসে, প্রায় ব্যাপক দুর্নীতি জেলা স্তরে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত অবধি হয়, সেটা যাতে কম করা যায় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট শুরু হয়েছে যাতে আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমস্যাগুলির চিহ্নিতকরণ ও সমাধান করা যায়। নিয়মিত অডিট হয়, তার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আপনারা দেখছেন এত অনিয়মিততা হয়েছে, দুর্নীতি হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সমস্ত এই 3,339টা পঞ্চায়েতে ইমিডিয়েট অডিট করা সম্ভব নয়। তাই প্রায় 10% পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি যেখানে স্পেশাল অডিট করা হবে কতটা ঠিকঠাক চলছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও পরিষেবা প্রদানের উন্নতির জন্য কিছু গ্রাম পঞ্চায়েত ও ব্লকের সংযুক্তিকরণ বা বিভাজনের প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। ডিলিমিটেশন, যেমন বিধানসভা লোকসভায় হবে, সেরকম আমরা পঞ্চায়েতে দেখেছি বহু জায়গায় 10টা 12টা আর সংসদ নিয়ে একটা পঞ্চায়েত হয়, আর এদিকে 24 ইত্যাদি নদিয়াতে 25 থেকে 30টা সংসদ আছে, মানে ডবলের 3 গুণ বেশি বড় জায়গা এবং জনসংখ্যা নিয়ে সেই পঞ্চায়েত আছে। সেগুলোকে ছোট বড় করে একটা সমতা আনার চেষ্টা হবে যাতে শাসন এবং বিকাশ ঠিকঠাক হয়। অংশদারিত্বমূলক পরিকল্পনা ও জনসাধারণের অন্তর্ভুক্তি বাড়াতে 5 জুন 2026 তারিখে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে গ্রামসভা অনুষ্ঠিত হবে। এই গ্রামসভা বন্ধ ছিল কারণ যা কিছু প্ল্যানিং হয়, যা কিছু টাকা যাচ্ছে তার ঠিকঠাক যাতে খরচা হয়, বিকাশের সমন্বয় হয়, সেজন্য সমস্ত জায়গায় গ্রামসভা হবে। কাল প্রথম গ্রামসভার জন্য সমস্ত বিডিওকে বলা হয়েছে, সমস্ত পঞ্চায়েতে গ্রামসভা শুরু হয়ে যাবে কাল থেকে। যেখানে গ্রাম পঞ্চায়েতগুলি বর্তমানে কার্যকরী নয় সেখানে জেলা শাসকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন গতবারের পঞ্চায়েত নির্বাচন লুটপাট করে টিএমসি সব জিতেছিল, ফলেতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যারা নির্বাচিত হয়েছিলেন তারা এখন পঞ্চায়েত বা প্রধান কেউই অফিসে আসেন না। ফলে এই 1 মাস ধরে নির্বাচনের পরে আমাদের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। সেজন্য তার বিকল্প ব্যবস্থা কি হতে পারে, আমাদের ডিএমদের আমরা বলেছি বিকল্প ব্যবস্থা করে যে ফান্ড গেছে তার কাজ শুরু করতে, বা আগের যেসব টেন্ডার ইত্যাদি ছিল সেগুলোর কাজ যেগুলো চলছিল বন্ধ হয়ে গেছে সেগুলো যেন চালু রাখেন। যারা জনদোষের ভয়ে আসছেন না তাদের ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া যাবে। সমস্ত প্রধান গ্রামোন্নয়ন প্রকল্পগুলির স্বচ্ছতা ও দায়িত্ব বৃদ্ধি, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থার যথাযথ পর্যালোচনা ও সশক্তিকরণের কাজ চলছে। এই বিষয়গুলো আমরা জোর দিয়েছি যাতে পরবর্তীকালে একই ধরনের অভিযোগ না আসে। এই কয়েকটি বিষয় আপনাদেরকে বিজ্ঞপ্তি আকারে বলার ছিল, সেটা আমি জাস্ট তুলে ধরলাম। বর্তমান পর্যন্ত আমরা কী করেছি বা করতে যাচ্ছি এ ব্যাপারে, আর পঞ্চায়েত ব্যাপারে যদি জানার থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 3,339। প্রথম প্রশ্ন হচ্ছে সেটা বেড়ে কত হতে পারে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখন অলরেডি আমাদের সেন্সাসের বিজ্ঞপ্তি হয়ে গিয়েছে। আমরা যতটুকু জানি যে সেন্সাস চলাকালীন কোনো রকম
থানা এলাকা বা আপনার এলাকা ভাগ করা যায় না, তাহলে এই কাজটা কি সেন্সাস শেষ হওয়ার পরে হবে নাকি কোনো বিশেষ অনুমতি নেওয়া হচ্ছে? আমরা সার্ভে করে নিই আগে, কতটা হতে পারে না হতে পারে ওখান তো ফাটাফাট তো হয় না। আমাদের কাছে তথ্য এসে গেলে আমরা ডিপার্টমেন্টকে বলবো যে এই আমাদের কাছে পরিস্থিতি আছে, আপনারা বাড়ান কমান বা এটাকে জুড়ুন কাটুন। সেই ব্যাপারটা পুরো খুলে দেখার জন্যই আপাতত কাজ শুরু হচ্ছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা করছি। পরবর্তীকালে এটা উপর থেকে অনুমতি নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আপনি বলছেন। পূর্বতন সরকারের আমলে এই নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছিল পঞ্চায়েত নিয়োগে। কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে আপনারা কি কি পদক্ষেপ এই যে 6,000 6,500 পোস্টের জন্য অনুমতি পাওয়া গেছে, তার জন্য কোনো সংস্থাকে আমরা নিয়ে যেভাবে অন্যান্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া চলে, তারা এসে এই পরীক্ষা সঞ্চালন করবেন, তারা এটা করবেন, আর সেই অনুযায়ী পুরোপুরি স্বচ্ছভাবে যাতে হয় তার ব্যবস্থা করা হয়। পঞ্চায়েত এরিয়া particularly, central schemes have not been implemented, মানে ঠিক করে implementation হয়নি। অনেক কটা গ্রাম পঞ্চায়েতই অনেক জায়গায় পিছিয়ে আছে। তো এই বিষয়ে স্যার আপনারা কিভাবে না, সেই জন্য এই যে অনেকগুলো মেজর নিয়েছিলাম আমরা ব্যবস্থা, যে ফিডব্যাক আমাদের কাছে এসছে মনিটরিংয়ের পরে যে এই জায়গায় সমস্যা হয়েছে, সেগুলোকে ঠিক করার চেষ্টা হচ্ছে। এবারে সমস্ত জায়গায় আমাদের বিধায়কদেরকে যুক্ত করতে বলা হয়েছে। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে মাননীয় সিএম বলেছেন, ডিএমদের মিটিংয়ে তাদেরকে ডাকাও হয়েছে, সেখানে আমিও আমার জেলাতে ছিলাম মেদিনীপুরে, তাদেরকে নির্দেশ সিএম চিফ সেক্রেটারি দিয়ে দিয়েছেন যে সমস্ত উন্নয়নের কাজে বিধায়কদেরকে যুক্ত করতে হবে। এবং বিডিওদেরকেও তাই বলা হয়েছে, যে বিডিও যে বিধায়কের আন্ডারে আসেন তিনি সমস্ত উন্নয়নের কাজ যোজনার ক্ষেত্রে সেখানে তাকে অংশীদারি করে ডাকবেন। আজকে আমরা এই মাত্র আমি ভিডিও কনফারেন্স করে এলাম সারা প্রদেশে 400 জনের সঙ্গে, তাতে আমাদের বিডিওরা ছিলেন এবং সেখানকার গ্রামীণের সমস্ত বিধায়করাও তার মধ্যে ছিলেন। সবার সামনে জিনিসটা ক্লিয়ার করে বলা হয়েছে, উন্নয়নের সমস্ত কাজ সমস্ত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে করতে হবে। যেটা বললেন যে জনদস্যুর ভয়ে অনেক প্রধান পঞ্চায়েত অফিস আসতে পারছেন না, সেই কাজগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করাবেন বলে, এটা কি আপনারা সমস্তই মানে যা যা প্রকল্পগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো অলরেডি এগুলো দেখেন, যে যে পঞ্চায়েতে এরকম অচলাবস্থা তৈরি হয়েছে সেখানে বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু অনেক প্রধানই আসছেন, কাজ করছেন, তারা যদি নির্বাচিত হয়ে থাকেন তো এসে কাজ করা উচিত। জনতাকে সুবিধা দেওয়ার জন্য, উন্নয়নের জন্য তাদেরকে লোকেরা নির্বাচিত করেছে। যারা অনৈতিকভাবে নির্বাচিত হয়েছেন তারা অধিকার হারিয়েছেন বলে আসছেন না। বাকি পঞ্চায়েত ব্যবস্থা আছেই, নির্বাচিত হবে, সেটা কাজ করুক। শহর এলাকায় যেমন দেখছি বহুতল উঠছে, গ্রামীণ এলাকা বা সেমি আরবান এলাকা যেগুলো পঞ্চায়েতের অধীনে রয়েছে সেখানেও আপনার অনেক বহুতল উঠছে। তাহলে আমরা দীর্ঘদিন ধরেই জানি একটা চলছিল যে পঞ্চায়েত এলাকার যে বিল্ডিং প্ল্যান, সেই বিল্ডিং যে প্ল্যান তার একটা রিভাইভালের একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। সেইটা কি আবার করে প্রপোজাল আমাদের তরফ থেকেও আছে এবং ইদানিং গত কয়েকদিনের মধ্যে অনেকগুলি সংস্থা এসছেন যারা বড় বড় হাউসিং তৈরি করেন। তারা চাইছেন রুরালে কম দামে মিডল ক্লাসের জন্য ফ্ল্যাট তৈরি করতে, সে বহুতল হতে পারে, অন্যভাবে হতে পারে। তারা একটা এমও করতে চান আমাদের দপ্তরের সঙ্গে, তারা প্রপোজাল দিয়েছেন। আমরা এখন ওটা ডিসকাস করিনি। আগের যে ব্যবস্থা ছিল আপনি দেখেছেন অনেক জায়গায় এরকম বিল্ডিং তৈরি হয়েছে, হাউসিং তৈরি হয়েছে, লোকালি বিডিওরা জায়গা দিয়ে দেবেন তাদেরকে, পঞ্চায়েতে যে জায়গা পড়ে আছে, যাতে সেখানে উন্নয়ন হয়। বহু জায়গায় অনিয়মিতভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তাঘাট ঠিকমতো হচ্ছে না। ব্যবস্থিত জায়গা হোক, খোলা জায়গায় সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে মানুষ থাকুন, সেরকম ব্যবস্থা হবে। তো সেই সমস্ত সংস্থাগুলোকে ডেকে আমরা বসে তার সঙ্গে কথাবার্তা বলব। এই যে 10% পঞ্চায়েতের বিশেষ অডিটের একটা ব্যবস্থা করা হয়েছে, আপনি এই 10% বাছাইয়ের ক্ষেত্রে কোনো বিশেষ দিক দেখা হয়েছে? আর বিভিন্ন জায়গায় তো হ্যাঁ, তো ওটা কিছু কিছু বিষয় আমরা আমাদের কাছে কমপ্লেনও আসছে, সেগুলো বলে দেবো। বাকি ডিপার্টমেন্ট থেকে কিছু জায়গা বেছে নেওয়া হবে যেখানে এই ধরনের ঘটনা আছে, সমস্যা আছে মনে হচ্ছে, তাহলে একটা বাস্তব পরিস্থিতি বোঝা যাবে কি অবস্থায় আছি আমরা। পঞ্চায়েত লেভেলে দেখা যাচ্ছে একটা ম্যাসিভ লেভেলে এই যে ত্রাণ সামগ্রী মানে রিলিফ মেটেরিয়াল, সেটা টিএমসির প্রচুর নেতা মন্ত্রীরা তারা হোল্ড করে রেখেছিলেন এবং সেটা প্রপারলি ডিস্ট্রিবিউশনও হয়নি ডিউরিং দ্য টাইম অফ ন্যাশনাল ক্যালামিটি। তো স্যার এটা নিয়ে কি আপনারা কোনো মনিটরিং সেল বা না, এটা একটা তো অপরাধ, সামাজিক অপরাধ। সাধারণ মানুষই বাড়ি দরজা ভেঙে বার করছে, আমাদেরকে যেতে হয়নি বা পুলিশকে যেতে হয়নি। মানুষ জানতো যে তাদের জন্য সামগ্রী এসছে, আইলার সময় থেকে এই ধরনের ঘটনা জানা গেছে। তো সেই জন্য সেটা ব্যবহার হচ্ছে। আমরা যেখানে কমপ্লেন পাচ্ছি, কমপ্লেন হলে পুলিশও রিকভারি করবে,
বাকি তো পুলিশকেই সুযোগ দিচ্ছে না, মানুষই তার কাজ করে নিচ্ছে, কারণ তাদের অধিকার লুণ্ঠিত হয়েছে। প্রাক বর্ষা জানি যে 2 মাস পরে গেল, এবার বর্ষার আসছে। পঞ্চায়েত স্তরে বেশ কিছু পঞ্চায়েত আছে যেগুলো জলের তলায় চলে যায়। আগাম কোনো প্রস্তুতি? এ ব্যাপারে কেন্দ্র রাজ্য স্তরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমরা 6টা ভাগে করছি, 4টে হয়ে গেছে আর 2টো বাকি আছে। একটা মালদায় হবে, একটা মেদিনীপুরে হবে। তো সেখানে মাননীয় চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টার ছিলেন, তারা বলেছেন, ইঞ্জিনিয়ার ছিলেন, সেই বিষয়টা যেটা জানা গেছে, নির্দেশ দেওয়া হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। অনেক জায়গায় দেখবেন খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, বাঁধ রিপেয়ারিং হচ্ছে। এটা তো ইরিগেশন ডিপার্টমেন্টও সেদিন জলশক্তি ভবনে একটা বৈঠক করেছিল, সেখানে আমরা ছিলাম এবং ভিডিও কনফারেন্সিংয়ে সমস্ত জেলার সঙ্গে কথা হয়েছে, এমএলএদের কথা শোনা হয়েছে, তাদেরকে লিখিতভাবে ডিএমকে দিতে বলা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে যেটুকু পড়ে পঞ্চায়েত, তাকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতের যে ফান্ড আছে সেই দিয়ে তার এটা সুব্যবস্থা করার চেষ্টা করেছে। ড্রেন পরিষ্কার থেকে ড্রেন কাটা বা বাঁধ রিপেয়ারিং করার কাজ তারাও শুরু করেছে। স্যার লাস্ট কোয়েশ্চেন একটা করে নেবো, সেটা হচ্ছে যে পুরো এলাকায় 1 সেপ্টেম্বর থেকে অগ্নিমিত্রা পাল পুরমন্ত্রী যে আবর্জনা যদি যত্র ফেলা হয় তাহলে মোটা টাকার ফাইন করা হবে। পঞ্চায়েতেও এমন অনেক এলাকা আছে যেটা প্রায় শহুরে হয়ে গিয়েছে, বা গ্রামীণ এলাকাতেও কি এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে করা? না দেখুন, রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলার তো অধিকার কারো নেই। একদিন ওগুলো মনিটরিং হতো না, সেখানেও কিছু কিছু আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, পঞ্চায়েতের কাছে ব্যবস্থা আছে, তারা ট্যাক্সও নেন, সেই জন্য পরিষেবা দেওয়ার দায়িত্ব। সঙ্গে সঙ্গে মানুষকে জাগ্রত সজাগও করতে হবে, দরকার হলে শাস্তিও দিতে হবে, কারণ সহজে লোকেরা শুনতে চায় না। অনেক জায়গায় এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ, এ ধরনের প্রকল্প হয়েছে, চালু হয়নি। আমরা সেসব জিনিস ওখানে প্রয়োগ করে সার তৈরি থেকে আরম্ভ করে অন্যান্য প্রকল্প কাজ হবে, সেটা হয়তো এই মাস থেকে পরের মাস থেকে শুরু হয়ে যাবে, সব কটাই চলবে। তো সেই জন্য নিশ্চয়ই কড়াকড়ি হবে। দেখতে পাচ্ছেন আপনি মেছুয়া বাজারের মতো জায়গায় গাড়ি চলছে আজকে, ব্যবসায়ীরা আমাকে নিজে বলেছেন যে ওইটা দিয়ে গাড়ি নিয়ে যাবো, কোনোদিন ভাবিনি। পরিষ্কার হয়েছে, কলকাতা পরিষ্কার হয়েছে, বাকি জায়গায়ও হবে। অনেক জায়গায় বাজার আছে অব্যবস্থিতভাবেই। আমি আমার ডিপার্টমেন্ট আরেকটা আছে এগ্রো মার্কেটিং, সেখানেও বসেছিলাম। আমাদেরও বাজার আছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ব্যবস্থিত করা, সেই বাজারের মধ্যে নিয়ে আসা, এগুলো চিন্তাভাবনা শুরু হয়ে গেছে সব ডিপার্টমেন্ট থেকে, যাতে সব কিছু ঠিকঠাক মতো চলে। আপনি হয়তো কিছুদিনের মধ্যে তার কিছু রেজাল্ট দেখতে পাবেন। নিউ টাউন সংলগ্ন যে 5টা পঞ্চায়েত রয়েছে, সেই 5টা পঞ্চায়েত অনেকদিন ধরে অভিযোগ করছে যে তারা নিউ টাউনের যে মেইন স্মার্ট সিটি প্রজেক্টের মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে চায়, তারা পঞ্চায়েত থেকে বেরিয়ে কর্পোরেশনে আসতে চায়। এই বিষয়ে নিয়ে কোনো আলোচনা হচ্ছে? এরকম এ তো নতুন শহর হচ্ছে সব জায়গায়, যেখানে বিস্তার হয়ে যাচ্ছে, গ্রামীণ এলাকাটা শহর হয়ে যাচ্ছে, রাস্তা হয়নি, জলের ব্যবস্থা হয়নি, কিন্তু লোকেরা বাড়ি করছেন, সরকার কিছু সুবিধা দিয়েছে। এরকম বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটি তৈরি হবে নতুন। নিউটাউনটা একজাক্টলি আমি জানি না, আমি নিজেই থাকি ওখানে, ফলে ওখানে এই ধরনের সমস্যাও আছে। ওখানকার হিডকো অনেক সুবিধা দিয়েছে, এনকেডিএ দিচ্ছে, করছে। আমি জানি না ভবিষ্যতে ওটা নিয়ে সরকার কি ভাবছে, এখন আলোচনা হয়নি। এরকম একাধিক ছোট ছোট শহর, যেমন জয়গাঁ আপনারা জানেন, অনেক বছর তো ঝুলিয়ে রাখা হচ্ছে, শহর করা হবে বলে মিউনিসিপ্যালিটি করা হয়নি। আরও একাধিক জায়গা থেকে আমাদের কাছে প্রপোজাল এসছে। বাগনান আছে, আপনি জানেন, উলবেড়িয়ার পরেই লাগালাগি শহর হয়েই গেছে। এগুলোকে শহরের মিউনিসিপ্যালিটি হিসাবে ঘোষণা করা হবে, তার বিলও এসছে, পাসও হবে, বেশ কয়েকটা পাস হয়ে যাবে। আর শহরীকরণের ফলে যে সুবিধা হবে সেটা ওনারা পাবেন। এইবারের সেশনে অনেকগুলো পাস হবে। ঠিক আছে, ধন্যবাদ। সবাই আপনারা খাওয়া দাওয়া করবেন, প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন। কয়েকদিন আগে আপনি বলেছিলেন স্টেজ ডক্টরের মিটিং এ যে কন্ট্রাকচুয়ালদের নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, একটা আলোচনা করেছেন, এবং পাশাপাশি যে পঞ্চায়েত লেভেলে যে এসএসকে এমএসকে যারা টিচাররা আছে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এখন পর্যন্ত কোনো পায়নি, এদের ব্যাপারটা নিয়ে কি? এই ধরনের একটা বিরাট সংখ্যা আমাদের ডিপার্টমেন্টে আছে। বিভিন্ন প্রজেক্টে তাদেরকে নেওয়া হয়েছিল, নিয়ম মতো প্রজেক্ট শেষ হলে তাদের ছেড়ে দেওয়ার কথা, কিন্তু ছাড়া হয়নি, রয়ে গেছেন ওনারা। তো একটা বিরাট সংখ্যা, তারাও বা হঠাৎ কোথায় যাবে, বা আমাদের সক্ষমতা আছে কিনা তাদের বেতন দেওয়ার, টাকা কেন্দ্র প্রকল্পের টাকা বন্ধ হয়ে যায়, টাকা আসবে করতে, অনেকে বেতন পান, অনেকে পান না। এটা একটা প্রাথমিক কথা হয়েছে আমার সেক্রেটারি সাহেবের সঙ্গে, আমরা ভাবছি আমাদের ডিপার্টমেন্ট তো অনেক লোক লাগবে, তাদেরকে পুনর্বহাল করে ওইভাবে একটা সম্মানজনক তাদেরকে অনারিয়াম দেওয়া যায় কিনা, এবং আমাদের কাজের তারা এক্সপেরিয়েন্স আছেন, কাজ করছেন, তাদেরকে এই কাজে লাগাবার চেষ্টা আমরা করছি। একটু সময় লাগবে, তার জন্য কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বলে ফান্ডেরও ব্যবস্থা করতে আলাদা করে, যাতে তাদেরকে আমরা স্যালারি দিতে পারি। কারণ ইমিডিয়েট কাউকে বার করার কথা আমরা ভাবিনি, তাদেরকে অ্যাডজাস্ট করার কথা ভাবছি।
সংখ্যাটা একটু বলা যাবে, তার কারণ হচ্ছে যে ফিগারটা একটু বলা যাবে, কারণ এখানে আমরা সে তো সেখানে আমার কাছে এরকম এসছেন প্রায় 57,000 লোক, যারা বিভিন্ন জায়গায় দেখা করেন, যেখানে যাই 200-400 লোক চলে আসেন, চিঠি চাপাটি নিচ্ছি, এরকম করে 80-90 হাজার লোক হয়ে যাবে। এরা সবাই কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়ালি আছে, অনেকের টার্ম শেষ হয়ে গেছে, একজনের জায়গায় 3জন ঢুকে পড়েছেন, কে নিচে কেন নিচে কিভাবে নিচে আমার জানা নেই, কিন্তু যেহেতু তারা আছেন আমাদের সঙ্গে আছেন, তাদেরকে আমরা অ্যাডজাস্ট করার কথা ভাবছি। 6,536 রিক্রুটমেন্ট আপনাদের অলরেডি পাস হয়ে গেছে, সেখানে এই অভিজ্ঞদের কোনো বাড়তি সুবিধা দেওয়ার কথা ভাবছেন আপনারা? দেখুন